প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন সাথী অর্থাৎ ছায়া প্রকাশনীর প্রশ্ন বিচিত্রা 2024 থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকে আমরা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের প্রশ্নপত্রটি আলোচনা করব। পূর্ণ নম্বর 40 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো সম্পূর্ণ উত্তর দেখার জন্য অবশ্যই আমাদের তোমার ভিডিওটি সম্পূর্ণই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা অন্তত পক্ষে শেয়ার করে দেবে যদি ভালো লাগে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হয়ে থাকবে সাবস্ক্রাইব করে, কারণ বিগত দিনে তোমাদের মাধ্যমিকের অনেক ক্লাসই কিন্তু আসতে চলেছে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে লিখো। এইখানে যে প্রশ্নটি রয়েছে যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের হ্রাস কত হবে। দেখো, এই প্রশ্নটি তোমরা মুখে মুখে করতে পারবে না কোনোভাবেই। এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের প্রথমেই একটা রিঅ্যাকশান লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং মনে রাখবে, যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে সেটা কিন্তু কী হবে, খোলা পাত্র যদি থাকে বেরিয়ে যাবে, এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে সেই পরিমাণ কিন্তু তোমাদের এইখানে আয়তন কিন্তু ভরের হ্রাস ঘটবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে সেই পরিমাণটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা কিন্তু ভরের হ্রাসটা পেয়ে যাব। কারণ পাত্রের মধ্যে, খোলা পাত্রের মধ্যে কেবলমাত্র পড়ে থাকবে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকবে না, কারণ সেটা গ্যাস, সেটা বেরিয়ে যাবে, বায়ুর সাথে মিশে যাবে। ঠিক আছে? তো এইখানে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর দেখি তাহলে কিন্তু আমরা নির্ণয় করে নেব। দেখো, ক্যালসিয়ামের 40 এবং কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 এবং তিনটির জন্য 16 গুণিত 3। তো এখান থেকে আমরা পেয়ে যাব এটা হচ্ছে 52 আর এখানে 318, 8 1 48, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 100 গ্রাম। তাহলে গ্রাম আণবিক ভর কত পাচ্ছি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের। এবার কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো? কার্বন ডাইঅক্সাইডের 12 কার্বনের জন্য এবং অক্সিজেনের জন্য 32, কারণ 16 গুণিত 2, তাহলে এখান থেকে 44 গ্রাম আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দেখো, 100 গ্রামের মধ্যে তোমার কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো? 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো 44 গ্রাম। তাহলে এটাকে ঐকিক নিয়ম এবার করতে হবে। দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, অর্থাৎ এই পরিমাণ 44 গ্রাম পরিমাণ ভর হ্রাস ঘটবে। তাহলে একে কত, এবং 5 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট নিই সেই ক্ষেত্রে কত হবে? 44/100 গুণিত 5। এইখান থেকে আমরা যদি কেটে দিই, আর কেটে দিলে 20 আসছে। ঠিক আছে? 2 দিয়ে যদি কাটি, 2 × 20, 2 × 22 44, অর্থাৎ 2.2 গ্রাম। তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে ভরের হ্রাস কত হবে? 2.2 গ্রাম। অর্থাৎ আমাদের এখানে এ অপশানে যেটা ছিল সেই এ অপশানটি কারেক্ট হবে। তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় অবশ্যই নোট ডাউন করবে। ঠিক আছে? স্ক্রিনশট হয়েছে? ওকে। এরপরে দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 16, এসটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত হবে? তো এইখানেও আমাদের একটি সম্পর্ক জানতে হবে, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের যে সম্পর্ক। m = 2d
এটা আমরা সকলে জানি। এম বলতে আণবিক ভর, ডি বলতে বাষ্প ঘনত্ব। তো এখানে আণবিক ভরটা কত গ্যাসটির সেটা আমাদের নির্ণয় করব। বাষ্প ঘনত্ব দেওয়া আছে 16, তাহলে 2 গুণিত 16, সেইখান থেকে আমরা পেয়ে যাব 32, অর্থাৎ আণবিক ভর হচ্ছে 32। যদি গ্রাম আণবিক করি তাহলে 32 গ্রাম। ঠিক আছে, এবার দেখো এই 32 গ্রাম তার গ্রাম আণবিক ভর, অর্থাৎ 1 মোলে যে পরিমাণ ভর হবে সেটা হচ্ছে ওই গ্যাসে 32 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 মোলে এসটিপিতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি 22.4 লিটার ওই গ্যাসের ভর হবে 32 গ্রাম। আর একে কত এবং 11.2 লিটারে কত হবে? তাহলে 32 গুণিত 11.2 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। কেটে দাও, কেটে দিলে 2 দিয়ে কাটবে, তাই না? তারপর 2 16 32, অর্থাৎ এখানে উত্তর হবে 16 গ্রাম। তাহলে আমাদের এখানে সঠিক অপশন হবে বি। বি অপশানটি আমরা কারেক্ট করে দেব। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। এরপর পরবর্তী প্রশ্ন দেখো 3, একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি x হয়, পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই সম্পর্কটা আমরা জানি, তাই না? আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই সম্পর্ক আমরা জানি। তো এখানে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে দেওয়া আছে। ঠিক আছে, তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে এখানে বিটাটা আমাদের দেওয়া আছে এক্স, তাহলে গামা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা যে সম্পর্কটা পেলাম বিটা বাই 2 এবং গামা বাই 3, এইখান থেকে আমরা বলে দিতে পারি যে গামা সমান হবে 3/2 বিটা। এবার বিটার মানটা আমাদের এক্স দেওয়া আছে, এক্স বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি গামাটা বের করি তাহলে গামা হবে আমাদের কত? 1.5x, অর্থাৎ আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, তারপরে দেখো রোধের শ্রেণীর সমবায়ে প্রতিটি যে রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, কোনটি অপরিবর্তিত থাকবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে? একটা শ্রেণী সমবায় যদি আমরা অঙ্কন করি এভাবে, দুটো রোধের ক্ষেত্রে, একটা R1 এবং R2, ঠিক আছে, তো এদের প্রবাহ মাত্রা কিন্তু একই রকম থাকবে, তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকবে। তো প্রথম ক্ষেত্রে ভি সমান কত হয়? প্রথম ক্ষেত্রে ভি সমান হয়ে যাবে IR1, দ্বিতীয় ক্ষেত্রে V2 সমান হয়ে যাবে IR2। এবং এই যে বিভবের পরিমাণটা কিন্তু যদি আমরা দেখি ভি সমান V1 প্লাস V2, আর ভি বলতে IR, ঠিক আছে, এটা তুল্য রোধ আর, সমান হয়ে যাবে কি I কমন নিয়ে নিলে R1 প্লাস R2। তাহলে আই কেটে যাচ্ছে একই রকম থাকার জন্য, তাই কাটছে না, অপরিবর্তিত থাকছে। তাহলে আর সমান কী হবে? R1 প্লাস R2। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে প্রবাহ মাত্রা একই রয়েছে, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী প্রকাশ করে। তর্জনী কোন জিনিসটাকে প্রকাশ করবে? তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। যদি আমরা চিত্র অঙ্কন করে দেখি তাহলে আমাদের বাম হাতকে যদি আমরা ওই 3টে আঙ্গুল মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি একে অপরের সঙ্গে আমরা 90 ডিগ্রি কোণ করে রাখি তাহলে কিন্তু আমাদের ঠিক এই রকম একটা চিত্র আসে, তাই না? তো এটা হয়ে যাবে মধ্যমা, এটা মধ্যমা, এবং এটা হবে বৃদ্ধাঙ্গুষ্ঠ, আর এটা হবে তর্জনী। তাহলে তর্জনীটা কি নির্দেশ করবে? চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। চুম্বক
ক্ষেত্র নির্দেশ করবে, ঠিক আছে। আর এখানে মধ্যমাটা কি নির্দেশ করবে? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ নির্দেশ করবে। বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করবে? বলের দিক, বলের দিক নির্দেশ করবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইগুলোকে আমরা ছোট করে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। তর্জনী যেটা নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তোমার তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ বলের দিক নির্দেশ করবে। ওকে, এরপর কপার ধাতুর, এরপর আসছি কপার ধাতুর বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? কপার ধাতুর বিশোধনের ক্ষেত্রে অ্যানোড রূপে ব্যবহার করবে অশুদ্ধ কপার। কি ব্যবহার করব? অশুদ্ধ কপার, কারণ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং অ্যানোড থেকে ওই কপার ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে। আর ক্যাথোড রূপে কী ব্যবহার করব? বিশুদ্ধ কপার। ওকে, এটা মনে রাখবে। এরপর 7 দাগের যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত কোন জাতক ক্লোরাইডের সহিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে? এখানে সঠিক উত্তর হবে FeCl3, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। হাইড্রোক্সি অ্যামিনের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে। তো এখানে নোট করে ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, অবশ্যই এটা দেখে রাখবে। FeCl3 NH2OH এর সাথে বিক্রিয়া করে এবং তখন Fe3+ NH2OH এর দ্বারা তোমার কমিয়ে Fe2 আয়নে রূপান্তরিত হয়। মানে এখানে Fe3কে Fe2-তে রূপান্তরিত করা হবে, আর Fe2 আয়ন Fe3 আয়নের সহিত মিলে গিয়ে Fe3O4 ফেরিক অক্সাইড উৎপন্ন করে, যা একটি বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। এরপরে আসছি 8 দাগের, H2Sকে শুষ্ক করতে কি ব্যবহার করা হবে? H2Sকে শুষ্ক করার জন্য আমরা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডকে ব্যবহার করব। এখানে নোট করে লিখেছি, এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, তোমাদের মনে রাখার জন্য লিখেছি। ওকে, যে H2S গ্যাসকে শুষ্ক করতে অনার্দ্র বা অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করব। এটি কার্যকারী শোষক, যা আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পকে শোষণ করে নেবে, করে নিয়ে H2Sকে শুষ্ক করে দেয়। এরপরে আসছি, দেখো 9 দাগের যে প্রশ্নটি আজ রয়েছে, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিজারণ পদ্ধতিতে, অর্থাৎ বি অপশানটি কারেক্ট। কারণটা কি? তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি নিষ্কাশনের জন্য তড়িৎ বিজারণ ইলেকট্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করে ধাতুর আয়ন থেকে ধাতুকে আলাদা করা হয়। তারপরে আসছে 10 দাগের যে প্রশ্নটি রয়েছে, লাভলাং পদ্ধতিতে HCl প্রস্তুতি প্রারম্ভিক দ্রব্য কি হবে? NaCl, প্রারম্ভিক দ্রব্য হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এরপর আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নে। প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, যে STPতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? তো STP বলতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। তো 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। তাহলে 22.4 লিটার H2S গ্যাসের মানেই হচ্ছে 1 মোল H2S। তাহলে এখানে আমরা যদি বিক্রিয়াটা লিখি, ফেরাস সালফাইড এবং HCl বিক্রিয়া করে 2 অণু HCl বিক্রিয়া করবে, করে কিন্তু FeCl2 আর H2S উৎপন্ন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে FeS কত লাগছে? 1 মোল। 1 মোলের মোলার ভর কত হবে?
আমরা এখানে আয়রনের 56 এবং সালফারের 32 জানি, এইগুলোকে যোগ করলে আমরা গ্রাম আণবিক ভর পাবো এবং মোলার ভরও পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে 88 গ্রাম পার মোল। তাই 1 মোল H2S উৎপন্ন করতে 88 গ্রাম FeS প্রয়োজন হচ্ছে, অর্থাৎ 22.4 লিটার H2S প্রস্তুত করতে 88 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। এরপর চলে আসছি 2, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা আলফা, সেটার মান হবে 1/273 কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর স্থির চাপে একই রকম দুবারই একইটা দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 10 ভোল্ট বলতে কি বোঝায়? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 10 ভোল্ট হলো যে একক চার্জ বা 1 কুলাম্ব তোমার চার্জ স্থানান্তরের ফলে 10 জুল কার্য সম্পন্ন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 10 ভোল্ট বলতে বোঝাবে এক চার্জ বা একক চার্জ স্থানান্তরের ফলে 10 জুল কার্য সম্পন্ন হয়। বার্লো চক্রের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বার্লো চক্রের ক্ষেত্রে রাসায়নিক শক্তি, বার্লো চক্রের ক্ষেত্রে দেখো বার্লো চক্রে আমরা ব্যাটারির সাহায্যে তো তোমার বার্লো চক্রটাকে ঘোরাই, তাই এখানে রাসায়নিক শক্তি ব্যাটারির ক্ষেত্রে কি হয়, রাসায়নিক শক্তি কার্য করে, সেটা কিন্তু তোমাদের ডিসি কারেন্ট উৎপন্ন করে এবং সেই ডিসি কারেন্ট কিন্তু ওই বার্লো চক্রটাকে ঘোরায়। তাহলে এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? তারপর 5 দেখো কপার তড়িৎদ্বারের ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কি হবে? দেখো ক্যাথোডে যাবে ক্যাটায়ন এবং গিয়ে সেখানে বিজারণ হবে, অর্থাৎ ক্যাটায়ন বলতে এখানে কপার 2+ যাবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার অধক্ষিপ্ত হবে। তারপর দেখো 6, দুটি ধাতব মূলকের নাম দাও যেগুলি শনাক্তকরণে H2S ব্যবহার করা হয়। কপার, লেড, এগুলোকে আমরা শনাক্তকরণ করার জন্য কিন্তু হাইড্রোজেন সালফাইড H2S ব্যবহার করি। ইউরিয়া প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্যর নাম কি? প্রারম্ভিক দ্রব্য হিসেবে কি ব্যবহার করা হয় ইউরিয়া প্রস্তুতির ক্ষেত্রে? তো প্রারম্ভিক দ্রব্য হিসেবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তরল অ্যামোনিয়া এবং লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্যটা কি? তরল অ্যামোনিয়া শুদ্ধ অ্যামোনিয়া এবং লাইকার অ্যামোনিয়া হচ্ছে জলে দ্রবীভূত অ্যামোনিয়া। ঠিক আছে, নাইট্রোজেন প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। এরপরে আসছে সালফান কি? সালফান হলো যে প্যারাসালফোনিক অ্যাসিডের সংক্ষিপ্ত নাম, যা বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সালফানকে যে প্যারাসালফোনিক অ্যাসিড বলা হয়। এরপরে আসছি গ্রুপ সিতে, সি এর 1 দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে যে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সহিত সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটালে বা বিক্রিয়া ঘটানো হলে প্রাপ্ত হাইড্রোজেন এসটিপিতে আয়তন কত হবে? তো বিক্রিয়ার সমিত সমীকরণটা আগে তোমরা দেবে, সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এখানে দুটো সোডিয়াম ব্যবহৃত হয়েছে, তাই 2 × 23 হবে, অর্থাৎ 46 গ্রাম আণবিক ভর 46 গ্রাম। আর NaOH উৎপন্ন হবে কত? 80 গ্রাম। যেহেতু দুটো NaOH এর গ্রাম আণবিক ভর কত? 40 এবং দুটোর জন্য 2 দিয়ে গুণ 80। ঠিক আছে, আর হাইড্রোজেন এখানে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ানুসারে আমরা বলে দেব যে 46 গ্রাম ধাতব সোডিয়াম উৎপন্ন করতে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে। তাহলে 2.3 গ্রাম ধাতব সোডিয়াম উৎপন্ন করতে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটা উৎপন্ন হবে? তো 80 গুণিত 2.3 ডিভাইডেড বাই 46, সেখান থেকে আমরা পাবো 4 গ্রাম। তাহলে 46 গ্রাম ধাতব সোডিয়াম দ্বারা উৎপন্ন হাইড্রোজেনের আয়তন পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এক্সট্রা করে বলি আলাদা করে, তাহলে সেটা 22.4 লিটার। তাহলে 23 গ্রাম ধাতব সোডিয়াম দ্বারা উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত হবে? 22.4 গুণিত 2.3 বাই এখানে হবে
46, ঠিক আছে, এখানে 2.3 হবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1.12 লিটার। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে 4 গ্রাম NaOH উৎপন্ন হচ্ছে আর 1.12 লিটার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, লোহিততপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে 0.2 মোল হাইড্রোজেন পেতে হলে কত পরিমাণ লোহা দরকার হবে। তো এখানে বিক্রিয়ার সমিত সমীকরণটা তোমরা অবশ্যই লিখবে। Fe এবং H2O বিক্রিয়া করে যে ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এখানে আয়রনের 56 এবং যেহেতু 3টি ব্যবহৃত হচ্ছে তাহলে 3 × 56, সেখান থেকে 168 পাচ্ছি। এবার হাইড্রোজেন দেখো 1 এবং 1-এর সাথে 4 গুণ হবে, যেহেতু 4টি ব্যবহার হয়েছে তো 4 মোল, তাহলে 4 মোল এখানে পাচ্ছি আমরা, এটা বিক্রিয়া থেকে। এবার আমরা এই বিক্রিয়া থেকে বলে দিতে পারি যে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে লোহা কত, 168 গ্রাম। তাহলে 0.2 মোল হাইড্রোজেন পেতে কতটা লোহা প্রয়োজন হবে, ঐকিক নিয়ম করবে, ঐকিক নিয়ম করলে আমরা পেয়ে যাব 8.4 গ্রাম, যেটা আমাদের প্রয়োজনীয় লোহা, ঠিক আছে। তারপরে দেখো, তামার তাপ পরিবাহিতাকে 0.92 CGS একক বলতে কি বোঝো, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, তোমাদের বইতেই পেয়ে যাবে, একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে আসছি, ওহমের সূত্রটি বিবৃত করো, এর থেকে কিভাবে রোধের মান পাওয়া যায়। ওহমের সূত্র আমরা জানি যে তোমার V প্রপোর্শনাল I হবে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। তো সেটাই এখানে বলেছি যে এটা উষ্ণতা হবে, হ্যাঁ, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যেমন চুম্বক ক্ষেত্র, চাপ, যান্ত্রিক বিকৃতি, এইগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I প্রবাহ মাত্রার যে প্রান্তীয় বিভব প্রভেদ V এর সঙ্গে সমানুপাতিক হবে। এটাই ওহমের সূত্র, তাহলে V সমান IR। এবার এইখান থেকে রোধের মান কিভাবে পাবো, তাহলে R সমান আমরা বলে দিতে পারি V/I। V এবং I এর মান যদি জানা থাকে তাহলে আমরা R এর মান সহজেই নির্ণয় করতে পারি, ওকে। আর এখানে Rটা হচ্ছে পরিবাহীর একটা নিজস্ব ধর্ম। বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটো উপায় বলেছে, যে চুম্বকের মেরু শক্তি যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে বার্লো চক্রের ঘূর্ণন বাড়বে, আবার তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলেও বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে, অর্থাৎ জোরে ঘুরবে। তারপরে দেখো, ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের দুটি পার্থক্য, এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, এটা আর করলাম না, এটা তোমরা পারবে, ঠিক আছে। তারপরে দেখো 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 240 ভোল্ট এবং 1000 ওয়াট, আর একটা আছে 240 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির মধ্যকার ফিলামেন্ট মোটা হবে। কোন ক্ষেত্রে মোটা হবে কারণ সহ লিখতে বলেছে। তো প্রথমেই আমরা বলে দিতে পারি যে ব্যয়িত ক্ষমতা P সমান আমরা কি জানি, ব্যয়িত ক্ষমতা P সমান আমরা জানি P সমান V²/R, অর্থাৎ বিভব প্রভেদের স্কোয়ার বাই রোধ। তো এখান থেকে আমরা রোধটা বের করে নিতে পারি, R সমান কী হবে V²/P। এবার দেখো, এই দুটো বাতির ক্ষেত্রে কিন্তু রোধ দেওয়া নেই, রোধটা আমাদের নির্ণয় করতে হবে, কেবলমাত্র বিভব প্রভেদ এবং ক্ষমতা দেওয়া আছে। তাহলে R1টা যদি আমরা নির্ণয় করি এই সমীকরণে বসিয়ে, তাহলে প্রথম বাতিটির ক্ষেত্রে তাহলে এখানে হবে কত, রোধ হবে 57.6 ওহম। আর দ্বিতীয় বাতিটির ক্ষেত্রে যদি আমরা রোধ নির্ণয় করি তাহলে এটা হয়ে যাবে R2 সমান যে 576 ওহম। তাহলে রোধ কার বেশি হচ্ছে, রোধ বেশি হচ্ছে দ্বিতীয় বাতিটির ক্ষেত্রে, ক্লিয়ার, এটা মনে রেখো। এরপর দেখো, এই যে শর্তটা রয়েছে আমরা জানি যে পরিবাহীর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধটা হচ্ছে তার যে পরিবাহীর যে ক্ষেত্রফল তার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদ, যেহেতু প্রথম বাতিটির রোধ কম হবে অর্থাৎ A প্রপোর্শনাল 1/R আমরা বলতে পারি, যার রোধ বেশি হবে তার ক্ষেত্রফল কি হবে, কম হবে, যার রোধ কম তার ক্ষেত্রফল বেশি, অর্থাৎ
বলতে পারি যে প্রথম বাতিটির রোধ কম, তাই প্রথম বাতিটির ফিলামেন্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, অর্থাৎ দ্বিতীয় যে বাতি সেটার থেকে তোমার প্রস্থচ্ছেদ, প্রথম বাতির ফিলামেন্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, বা ফিলামেন্টটি দ্বিতীয়টির তুলনায় মোটা হবে। ক্ষেত্রফল বাড়লে ফিলামেন্টের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সেটা মোটা হবে। তাহলে এখানে আমরা বলতে পারছি কি যে প্রথম বাতিটির ক্ষেত্রে ফিলামেন্টটা মোটা। তারপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন বারে বারে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে আসে। এখানে 4টি বাল্ব দেওয়া আছে, যার পাওয়ার হচ্ছে 100 ওয়াট, প্রভেদ হচ্ছে 220 ভোল্ট, প্রতিদিন 10 ঘন্টা চলছে, আর 3টি 80 ওয়াটের পাখা চলছে প্রত্যেকদিন 15 ঘন্টা, আর একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলো ওয়াট প্রতিদিন 30 মিনিট চলছে। প্রতি ইউনিটের দাম যদি 6 টাকা হয় তাহলে এক মাসে কত খরচ হবে? দেখো 8টি বাল্ব যখন জ্বলবে প্রত্যেক দিন 10 ঘন্টা করে, তার ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 8 গুণিত তার ক্ষমতা 100 গুণিত কত ঘন্টা চলছে সেটা গুণ করে দেবে, ওয়াট ঘন্টাতে চলে আসবে। এই ওয়াট ঘন্টাকে কিলো ওয়াট ঘন্টায় করব 1000 দিয়ে ভাগ দিয়ে, তাই না? আর 1 কিলো ওয়াট ঘন্টা সমানই হবে 1 বিওটি, তাহলে 8 কিলো ওয়াট সমান হবে 8 বিওটি। 3টি পাখার ক্ষেত্রে ব্যয়িত প্রতিদিনের তড়িৎ শক্তি কত হবে? সংখ্যা, পাখার সংখ্যা গুণিত ক্ষমতা গুণিত কতটা সময় চলছে, কত ঘন্টা চলছে, ওয়াট ঘন্টাতে নিয়ে আসবে, সেইখান থেকে বিওটিতে নিয়ে চলে আসবে। এবার আসছি, একটি বৈদ্যুতিক ইস্ত্রি দ্বারা ব্যয়িত প্রতিদিনের শক্তিটা কত হবে? দেখো এর ক্ষমতা কিন্তু কিলো ওয়াটে দেওয়া আছে, ঠিক আছে? একটি পাখা 30 মিনিট চলছে, তো কিলো ওয়াটটাকে আমরা ওয়াটে নিয়ে আসব, ঠিক আছে? তো কিলো ওয়াটকে যদি আমরা ওয়াটে নিয়ে আসি তাহলে এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো 1000 দিয়ে গুণ করলে আমাদের আসবে এটা 1500, এখানে একটু ভুল আছে, ঠিক করে নেবে, 1500। আর যদি 30 মিনিটকে আমরা চেঞ্জ করি ঘন্টাতে তাহলে হাফ আওয়ার্স, তাহলে এখানে আমরা 1 × 1500 × 1/2 যদি করি তাহলে আমাদের এখানে আসবে 750 ওয়াট ঘন্টা। সেটাকে যদি আমরা কিলো ওয়াটে আনতে চাই 1000 দিয়ে ভাগ করব, আমাদের আসবে কত? 0.75 কিলো ওয়াট, ওকে, বা 1 বিওটি, এই 0.750 বিওটি। এবার প্রতিদিনে মোট ব্যয়িত শক্তি কত হবে? দেখো প্রথমে বাল্বের ক্ষেত্রে যেটা আমরা বের করেছি প্রতিদিন, তারপর হচ্ছে পাখা, তারপর হচ্ছে তোমার ইস্ত্রি, তাহলে টোটাল করলে 12.35 বিওটি আসছে। এবারে প্রতি মাসে ব্যয়িত শক্তি যদি নির্ণয় করতে চাই, এটা কিন্তু আমাদের প্রতিদিন বেরোলো, প্রতি মাসের ক্ষেত্রে কেউ 30 দিয়ে গুণ হবে, 30 দিয়ে গুণ করলে 370.5 বিওটি আসছে। এবার খরচা প্রত্যেক ইউনিটে 6 টাকা করে হয়, তাহলে প্রতি মাসে খরচা কত হবে? এক মাসে বিওটি কত হচ্ছে? 370.5, তার সাথে 6 গুণ করলে এখানে আসবে 2223 টাকা, ওকে। এরপরে আসছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা তোমরা নিজেরা করবে, এটা আমি জাস্ট করেছি ঠিকই, কিন্তু তোমরা এটা নিজেরাই পারবে, ঠিক আছে? আমি চিত্রটা বড়জোর এঁকে দিচ্ছি দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে এটা R1 R2, এটা তোমরা পারবে নিজেরাই, আশা করি পারবে। এরপর তড়িৎ লেপন কাকে বলে? এর দুটি উদ্দেশ্য। দেখো তড়িৎ লেপন আমরা সকলে জানি যে বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, সেটাকে আমরা তড়িৎ লেপন বলি। এটা তোমরা পারবে, কিন্তু আমি শুধুমাত্র এখানে উদ্দেশ্যটা দিয়েছি, 3টে উদ্দেশ্য, যে বেশি সক্রিয় বা সক্রিয়তা যে ধাতুর বেশি
তার উপর যদি আমরা কোনো কম সক্রিয় ধাতুর প্রলেপ দিই, তাহলে সেই ক্ষেত্রে সক্রিয় ধাতুটা কি হবে, বাইরের আবহাওয়ার পরিবর্তন থেকে বাঁচবে এবং তাতে মোর্চা পড়বে না, উজ্জ্বলতা হ্রাস পাবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে ধাতু সংকর বা ধাতু তৈরি বিভিন্ন সৌন্দর্যের যে সমস্ত পদার্থ বাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বা গহনা হিসেবে ব্যবহার করা হয়, তাতে কিন্তু এই তড়িৎ লেপন ব্যবহার করা হয়। আবার ধাতু নির্মিত বস্তুর যে পৃষ্ঠদেশকে যে অধিক দৃঢ় এবং ঘর্ষণ জনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্যও কিন্তু আমরা তড়িৎ লেপন ব্যবহার করে থাকি। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটি পার্থক্য, এটা তোমরা একদম বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে, সেইখান থেকে করে নেবে। ঠিক আছে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। ঠিক আছে। একটি বিক্রিয়ার সাথে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে পার্থক্য কিভাবে করতে পারবে? তো অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে বিক্রিয়ার পার্থক্য আমরা করতে পারি। ঠিক আছে। তো কপার সালফেট দ্রবণের যে বিক্রিয়া করে আমরা পার্থক্য করব, সেটা কিভাবে, সেই বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নেব। প্রথমেই যদি অ্যামোনিয়া কপার সালফেটের সাথে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে কিন্তু একটি জটিল যৌগ গঠন করবে। একটা জটিল যৌগ কপার এবং তোমার অ্যামোনিয়া আর জল মিশে গিয়ে জটিল যৌগ উৎপন্ন করে। যেই জটিল যৌগটির বর্ণ হচ্ছে তোমার গাঢ় নীল। আর H2S এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে কিন্তু কালো একটা অধক্ষেপ পড়বে। কার কালো অধক্ষেপটা পড়বে? যে কপার সালফেটের একটা কালো অধক্ষেপ পড়বে। এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, না হলে কিন্তু এখানে সম্পূর্ণ নাম্বার পাবে না। ঠিক আছে। তো সামারাইজ করলাম আমরা, দেখো বিক্রিয়াতে কি পেলাম, যে অ্যামোনিয়া কপার সালফেটের সাথে বিক্রিয়া করে গাঢ় নীল বর্ণের জটিল যৌগ উৎপন্ন করেছে, এবং হাইড্রোজেন সালফাইড কপার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কালো রঙের কপার সালফাইড অধক্ষিপ্ত হয়েছে। তাহলে এইভাবে আমরা পার্থক্য করতে পারি। দেখো, এমন একটা বিক্রিয়া করব যেটা আমরা চোখে দেখে বুঝতে পারবো তার বর্ণের পরিবর্তন হয়েছে বা অধক্ষেপ পড়েছে, সেই রকম বিক্রিয়া ঘটাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? একটার ক্ষেত্রে নীল বর্ণ ধারণ করছে, আর একটার ক্ষেত্রে কালো বর্ণ ধারণ করছে। তাহলে দুটো পার্থক্য করতে পারবো যদি আমরা দেখে। ওকে। এরপর হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, তোমরা বই থেকে পাবে। থার্মিট পদ্ধতি, এটাও বই থেকে পাবে। আর অসওয়াল্ড পদ্ধতি, এটাও তোমরা বই থেকে পেয়ে যাবে। আর স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি। দেখো এইখানে এই যে তিনটে প্রশ্ন রয়েছে না, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, থার্মিট পদ্ধতি আর স্পর্শ পদ্ধতিতে H2SO4 খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য। দেখবে এই দুটো বা তিনটে থেকে একটা তোমরা কমন পাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ঠিক আছে। আর যদি ভালো লাগে এইরকম ক্লাসগুলো, তাহলে অবশ্যই একটু লাইক করবে না। তোমাদের লাইক এবং তোমাদের পছন্দ বা তোমাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ক্লাসগুলো হবে। তোমরা কেন কমেন্ট করছো না? কমেন্ট করো, তোমাদের কি প্রয়োজন সেটা বলো, সেইভাবে সেই রকম ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে। বেশ কিছু